আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? এইচএসসি মানবিক পাঠশালার আ ইসলামী ইতিহাস ও সংস্কৃতির ১ম পত্রের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রহমতুল্লাহ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সে। তো আজকে আমরা তোমাদের সাথে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রের অধ্যায় ৫ অধ্যায় ৬ যেটি আ তোমার স্পেনে উমাইয়া শাসন, সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো স্পেনের উমাইয়া শাসনের সূচনা শুরু হয়েছে উমাইয়া শাসনামল থেকে। যখন খলিফা আল ওয়ালিদ উমাইয়া খলিফা হিসাবে শাসন কার্য পরিচালনা করছেন, ঠিক তখনই ১ম বারের মতো স্পেন মুসলমানদের অধিকারে আসে। সেই থেকে শুরু করে প্রায় ১৪৯১-৯২ সাল পর্যন্ত আ স্পেন মুসলমানদের শাসনাধীনে ছিল। আমরা এই পুরো সময়কালের গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং ক্লাসের মাধ্যমে কিভাবে তোমরা সহজে প্রিপারেশনটা নিতে পারো সেই আলোচনায় আসবো। তো ১ম এই দেখতে পাচ্ছ যে স্পেনের উমাইয়া শাসন ৭১১ সাল থেকে ১৪৯২ সাল পর্যন্ত এই শাসনামল। ১ম এই সেটি হচ্ছে স্পেনের ভৌগোলিক বৈশিষ্ট্য সেটি একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। স্পেনটা কোথায় বেসিক্যালি? স্পেন হচ্ছে ইউরোপের একটা রাষ্ট্র এবং এটি হচ্ছে ঠিক তোমার আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী একটা দেশ। যদিও স্পেনের প্রাচীন মানচিত্র সেটি এখানে দেয়া আছে। এইদিকে আছে হচ্ছে তোমার আটলান্টিক। এটা হচ্ছে তোমার পর্তুগাল। পর্তুগাল। সবুজ যে অংশটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মূলত বর্তমান যে স্পেনের আয়তন সেটি। আর এই পাশে রয়েছে হচ্ছে ফ্রান্স। আর তার ঠিক এই যে যেই অংশটুকু দেখতে পাচ্ছ, সেই জায়গাটি রয়েছে হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর আর এই অঞ্চলটি জুড়ে হচ্ছে আফ্রিকার অবস্থান। এবং আফ্রিকার এইখানে একটা দেশ আছে, সেই দেশের নাম হচ্ছে মরক্কো। মরক্কো। এই হচ্ছে স্পেনের অবস্থান এবং এই জায়গাটায় একটা প্রণালী রয়েছে। প্রণালী সেটি হচ্ছে ২ টি জলপথ। সেই ২ টি জলপথকে একটি সরু জলপথ যখন হচ্ছে একত্রিত করে সেটিকে আমরা প্রণালী বলি এবং প্রণালী হতে হবে হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো কিছু। অনেক সময় খাল বলা হয়, যেমন তোমরা সুইচ খালের নাম শুনছো। আ তো খাল সেটি হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়। আর প্রণালী সেটি হচ্ছে তোমার প্রাকৃতিকভাবেই যেই সরু প্রণালীটি অবস্থান করে। তো এই প্রণালীর মাঝখান দিয়েই এই অঞ্চলের হচ্ছে তোমার বাণিজ্যিক পথটি ব্যবহৃত হতো। তো সেখানে স্পেনের যে এটি দেখতে পাচ্ছ যে ৩ দিকে জলপথ, একদিকে হচ্ছে স্থলপথ। তাইলে ৩ দিকে জলপথ, একদিকে স্থলপথ এমন কোন অঞ্চলকে আমরা সাধারণত কি নামে চিনি? এমন অঞ্চলকে আমরা চিনি হচ্ছে উপদ্বীপ নামে, তাই তো? তাইলে স্পেনের যে এই উপদ্বীপ, সেই উপদ্বীপটার নাম ছিল হচ্ছে আইবেরীয় উপদ্বীপ। উপদ্বীপটার নাম হচ্ছে আইবেরীয় আইবেরীয় উপদ্বীপ। যেটিকে মুসলমানরা বলতো আন্দালুসিয়া। মুসলমানরা এই আইবেরীয়কে উপদ্বীপকে বলতো হচ্ছে আন্দালুসিয়া। আন্দালুসিয়া। এখন এই আন্দালুসিয়ার তাইলে কোন পাশে কি আছে দেখো। যেহেতু হচ্ছে এদিকে উত্তর দিক, এদিকে পশ্চিম, এদিকে পূর্ব, এদিকে দক্ষিণ। তাইলে উত্তরে আছে হচ্ছে ফ্রান্স। ঠিক আছে? আ পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর। এবং পূর্ব দিক জুড়ে রয়েছে হচ্ছে ভূমধ্যসাগর এবং দক্ষিণে এই মরক্কো হচ্ছে বা এই অঞ্চলটুকুতে যেহেতু আফ্রিকা মহাদেশ, তাইলে দক্ষিণে ভূমধ্যসাগরের অংশ প্লাস আফ্রিকা মহাদেশের অবস্থান। ঠিক আছে? তাইলে দেখো যে ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত আইবেরীয় উপদ্বীপে স্পেনের অবস্থান, যা মুসলিম শাসনামলে আন্দালুসিয়া নামে পরিচিত ছিল এবং উত্তর-পূর্ব দিক ছাড়া স্পেনের ৩ দিক সমুদ্র দ্বারা বেষ্টিত এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে স্পেন একটি অপ্রতিদ্বন্দ্বী ভৌগোলিক অবস্থানে ছিল। তবে স্পেনের যেই ভূভাগ, সেই ভূভাগকে ৪ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ভূভাগকে ৪ ভাগে ভাগ করা যায়। ৪ ভাগ। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি তোমরা মনে রাখবা এবং
স্পেনের যে ফ্রান্সের যে অংশের সাথে তোমার সম্পর্ক রয়েছে, এই অংশটির সাথে যদি আমরা এই অংশটি বিবেচনা করি, এই জায়গাতে একটা বিস্তীর্ণ পর্বতমালা রয়েছে। আইবেরীয় পর্বতমালা বলা হয় এখানে। তাইলে এটা কি? এটা হচ্ছে আইবেরীয় পর্বতমালা। পর্বতমালা। এই আইবেরীয় পর্বতমালার কিছু গিরিপথ রয়েছে যেটি দিয়ে হচ্ছে স্পেনের সাথে আ আ তোমার ফ্রান্সের সাথে স্পেনের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা ছিল। যদি আবহাওয়াগত দিকের কথা বলি আসলে স্পেনের আবহাওয়া কেমন ছিল? স্পেনে যখন তোমার গ্রীষ্মের মৌসুম তখন একটু উষ্ণ থাকতো। কিন্তু স্পেনের অনেকগুলা অঞ্চল যেমন এই অঞ্চলটুকু দক্ষিণ পশ্চিমের অঞ্চলটুকু মোটামুটি সবসময় নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে ছিল। এবং একই সাথে তোমার শীতকালে এই আইবেরীয় পর্বতমালার যেই অংশটুকু, সেই অংশটুকুতে বরফ জমে থাকতো। সেজন্য এই আইবেরীয় আ উপদ্বীপে পর্বতমালার যে গিরিপথগুলা রয়েছে, সেই গিরিপথ ৬ মাস ব্যবহার করা যেত এবং ৬ মাস হচ্ছে তোমার বরফ আচ্ছাদিত থাকতো। এর পরবর্তীতে যদি আসি আমরা যে প্রাক মুসলিম যুগে স্পেনের সামাজিক অবস্থা কেমন ছিল? দেখো স্পেন বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। কখনো হচ্ছে বার্বার জাতি যারা রয়েছে তাদের দ্বারা, বার্বার জাতি, কখনো হচ্ছে তোমার রোমের আন্ডারে শাসিত এবং যখন মুসলমানরা আক্রমণ করে তার অনেক পূর্ব থেকে তোমার গথিকরা, গথ বলা হয়, গথ বা গথিক, এই গথিকরা তোমার শাসন করছিল। ঠিক আছে? স্পেন। তো মোটামুটি হচ্ছে তোমার চতুর্দশ শতক থেকে গথিকদের শাসন শুরু হয় এবং অষ্টাদশ শতক পর্যন্ত গথিকদের শাসন বিদ্যমান ছিল। এবং এখানে স্পেনের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। কারণ তখন স্বৈরাচারী রাজারাই হচ্ছে শাসন করত স্পেনে। জনগণের তেমন কোনো ক্ষমতায় ভূমিকা ছিল না বা জনগণের ইচ্ছার কোনো প্রকাশ ক্ষমতায় ছিল না। দ্বিতীয়ত সেটি হচ্ছে এই গথিকরা মূলত ছিল হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বী এবং খ্রিষ্ট ধর্মাবলম্বীর যেই হচ্ছে পুরোহিতরা ছিল, গির্জার পুরোহিত, তাদের অগাধ সম্পদ এবং অসামান্য প্রতিপত্তির মালিক ছিল। ঠিক আছে? এবং মূলত গথিকদের যে খ্রিস্টানদের এই যে তোমার হচ্ছে গির্জার একটা আলাদা করে প্রভাব বলয় ছিল এবং আলাদা করে একটা কমিটি ছিল, কাউন্সিল ছিল। সেই কাউন্সিলের মাধ্যমেই মূলত হচ্ছে স্পেন শাসিত হইত এবং তখন সামন্তবর্গ বিলাস বাসনে আত্মনিয়োগ করত এবং তাদের কোন প্রকার কর দিতে হতো না। ঠিক আছে? এটা নিয়ে তোমাদের সাথে আরেকটু পরে বিস্তারিত আলোচনা করছি যে সামন্তবর্গ জিনিসটা কি এবং সেটার সাথে স্পেনের সামাজিক অবস্থা কেন অত্যন্ত শোচনীয় ছিল। এবং দেখো সবচেয়ে খারাপ অবস্থানে যারা ছিল তারা হচ্ছে কৃষক, ভূমিদাস এবং ক্রীতদাস শ্রেণী ছিল সবচেয়ে বেশি নির্যাতিত এবং সুবিধা বঞ্চিত। আচ্ছা, অর্থনৈতিক অবস্থায় যদি আসি আমরা, তাইলে তাদের অর্থনৈতিক অবস্থায় কি ছিল? অর্থনৈতিক অবস্থা মূলত অত্যন্ত ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থা তখন স্পেনে বিরাজমান ছিল। তখন ফিউডালিজম বা সামন্তবাদ স্পেনে তখন চলতো, সামন্তবাদ। আচ্ছা, সামন্তবাদ ধারণাটা কি? সামন্তবাদের ধারণা মূলত হচ্ছে জমিদার শ্রেণী থাকবে এবং জমিদার শ্রেণী বলতে হচ্ছে তোমার অনেক জমিদার থাকবে না। অল্প কিছু মানুষের কাছে তোমার সম্পদ থাকবে এবং বাকি কারো কাছে সম্পদ থাকবে না। রাজারা মূলত যে মানে সাধারণত আমরা কি দেখেছি যে সম্পদের মালিক কারা হয়? রাজারা। এবং রাজাই যাকে যেরকম সম্পদ বন্টন করেন কিংবা হচ্ছে কৃষকদের কৃষিকাজ করতে দেন, তারা কৃষিকাজ করত। কিন্তু সামন্তবাদে ব্যাপারটা হচ্ছে রাজা সকল কিছুর মালিক থাকে না। রাজা মূলত হচ্ছে একদম প্রশাসনিক প্রধান হিসাবে থাকেন। এবং জমির বা সম্পদের মালিক থাকে এই সামন্তরা বা কিছু অংশে গির্জাগুলাও সামন্তবাদ এর সমর্থক ছিল কিংবা হচ্ছে তাদের অধীনেও অনেকগুলা কি ছিল? জমি থাকতো। এখন সাধারণ মানুষ যারা তারা কি করতো তাইলে? সাধারণ ২ শ্রেণীর মানুষ থাকতো। এক শ্রেণীর মানুষ যাদের হয়তো ছোট কিছু জমি আছে তারা সেটা চাষাবাদ করতেছে এবং তাদেরকে প্রচুর পরিমাণে কর প্রদান করতে হইতো। এবং অধিকাংশ মানুষের কোনো জমি ছিল না। তাইলে জমি না থাকলে তারা কি করতো?
তারা যেটি করত, এই সামন্তদের যেই জমি, সেই জমিতে সামন্তদের অধীনে চাষাবাদ করত। এবং দেখেন জমির মালিককে সামন্ত, জমির মালিক না কারা? কৃষক, সাধারণ শ্রমিক তারা। কিন্তু কর, যত ধরনের কর, সেই করগুলা প্রদান করা হইতো এই কৃষক এবং যে তোমার হচ্ছে শ্রমিক লেভেলের মানুষ আছে তাদেরকে। এটা হচ্ছে সামন্ত প্রথা। এই সামন্ত প্রথার মাধ্যমে মূলত হচ্ছে তোমার স্পেনটা শাসিত হচ্ছিল বা অর্থনৈতিক অবস্থা ছিল। যেমন দেখো, অভিজাত শ্রেণীকে কর প্রদান করা হইতো না। তাইলে অভিজাত শ্রেণী কারা? প্রথমত হচ্ছে রাজদরবারের যারা হচ্ছে তোমার রাজপুত্র, রাজকন্যা, এরা অভিজাত শ্রেণী, বা রাজার আত্মীয়স্বজন, এরা অভিজাত শ্রেণী। এরপরে রয়েছে হচ্ছে আমির, ওমারা বা হচ্ছে তোমার মন্ত্রী পরিষদ যারা, তারা অভিজাত শ্রেণী ছিল। এবং যার সামন্ত যারা ছিল তারা ছিল হচ্ছে অভিজাত শ্রেণী। এদেরকে কোন ধরনের কর প্রদান করতে হতো না। অন্যদিকে মধ্য নিম্নবিত্ত শ্রেণীকে বইতে হইতো অমানুষিক করের বোঝা। এবং দেখো, লাতিফান্দিয়া প্রথায় কৃষিকাজ সম্পন্ন করা হইতো। এই লাতিফান্দিয়া প্রথা মানে কি? লাতিফান্দিয়া প্রথাটাই সামন্তবাদের সাথে সরাসরি সংযুক্ত। লাতিফান্দিয়া শব্দটা আসছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে, লাটিফুন্দিয়া থেকে আসছে মূলত। এই লাতিফান্দিয়া মানে হচ্ছে অল্প কিছু জমির মালিক থাকবে এবং তাদের অধীনেই সব ধরনের কৃষিকাজ পরিচালিত হবে, সেটি হচ্ছে লাতিফান্দিয়া পদ্ধতি। তাইলে এর বেশি প্রাকৃতিক কারণে উৎপাদন বিঘ্ন হইলেও সার্ফদের কর প্রদান করা হইতো। সার্ফ কারা? এটা একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয়। ফিউডালিজমে যাদের নিজস্ব কোনো জমি ছিল না তাদেরকে বলা হয় হচ্ছে সার্ফ। এখন সার্ফ আর ক্রীতদাস ২ টা কিন্তু এক জিনিস না। কিন্তু আবার সার্ফরা ক্রীতদাস থেকেও যে খুব বেশি ভিন্ন, ব্যাপারটা এমন না। ধরো ক্রীতদাস মানে কি? ক্রীতদাস মানে হচ্ছে আমার অধীনে একজন ব্যক্তি, আমি যা বলব তাই সে। মানে আমি তাকে অর্থ দিয়ে ক্রয় করে নিছি। আমি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব, যা ইচ্ছা তাই বলব। সার্ফটা এভাবে ক্রয় হইতো না। কিন্তু সার্ফদের কয়েকটা বিধিনিষেধ ছিল জীবনে। যেমন হচ্ছে সার্ফরা এই সামন্তদের অনুমতি ব্যতীত বিবাহ করতে পারত না। সামন্তদের অনুমতি ব্যতীত কোথাও যাইতে পারত না। যদি সামন্ত চেঞ্জ হইতো, সার্ফরা ওই জমি ছেড়ে কোথাও চলে যাইতে পারত না। সে নতুন সামন্তের অধীনে কি থাকতো? তোমার হচ্ছে সার্ফ হিসাবে থেকে যেত। তাইলে ক্রীতদাস হইলে নতুন জায়গায় তার আগের যেই মালিক রয়েছে, মালিকের সাথে চলে যাইতে পারত। কিন্তু সার্ফরা কখনোই স্থান ত্যাগ করতে পারত না। ঠিক আছে? আচ্ছা, কৃষিক্ষেত্রে অব্যবস্থার ফলে অর্থনীতি ভেঙে পড়ে, খনিজ সম্পদ আহরণ বন্ধ হয়ে পড়ে এবং ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি লক্ষ্য করা যায় না। এটি ছিল যে তোমার আইবেরীয় বা হচ্ছে আন্দালুসিয়ার অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, ধর্মীয় অবস্থা কেমন ছিল? তখন সেখানে ২ ধরনের ধর্মগোষ্ঠীর মানুষ বসবাস করত। একটা হচ্ছে খ্রিস্টান, আরেকটা হচ্ছে ইহুদি। রাষ্ট্রধর্মে যেহেতু হচ্ছে খ্রিস্টান এবং গথিকরা যেহেতু খ্রিস্টান ধর্মমত প্রচারণা করছে, তখন খ্রিস্টানরাই হচ্ছে সুবিধাভোগী থাকতো এবং ইহুদিদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করা হইতো। ইহুদিদেরকে নির্যাতন কেমন? যেমন গথিকদের তোমার হচ্ছে ৬ষ্ঠ ৭ম শতকে এসে গথিক একজন রাজা একটি ফরমান জারি করেন। ফরমানটা কি? যদি কোনো ইহুদি ধর্মান্তরিত না হয়, মানে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত না হয়, তাহলে ওই ইহুদির যত সম্পদ আছে সেগুলা রাজা চাইলে বাজেয়াপ্ত করতে পারবেন এবং তাদের সম্পদ ছিনাই নিতে পারবেন এবং তাদেরকে হত্যা করতে পারবেন। এই ফরমান জারি হয়। তার মানে ইহুদিদের তখন যেই সামাজিক এবং হচ্ছে তোমার মানবিক অবস্থা, সেটি অত্যন্ত করুণ ছিল এবং সাংস্কৃতিক দিক দিয়ে ইহুদিরা অত্যন্ত পিছায় ছিল সেই জায়গায়। তাহলে দেখো, ১ম ২ টি গোষ্ঠী খ্রিস্টান, ইহুদি, শাসক ও যাজক সম্প্রদায় ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। এখন দেখো, অমানবিক নির্যাতন করা হইতো, ধর্মান্তরিত না হলে সম্পদ বাজেয়াপ্ত বা নির্বাসিত করা হইতো। জোরপূর্বক ধর্মান্তরিত ইহুদিরা বিদ্রোহ করলে তাদের উপর গণহত্যা চালানো হয় এবং মুসলিম বিজয়ের ফলে এই যে অসহনীয় বৈষম্য, সেই বৈষম্যের অবসান ঘটে। এর পরবর্তীতে সেটি হচ্ছে স্পেনের মুসলিম বিজয়ের যে কারণগুলি ছিল। যে কেন স্পেনে মুসলিমরা আক্রমণ করে বা বিজয় হয়। আ এই ঘটনার আগে থেকে আমরা একটু মানে প্রাগ ইতিহাস থেকে যদি আসি, সেটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ১ম বারের মতো তোমার মিশর জয়লাভ হয় আরকি। আ তোমার উকাবা বিন নাফি
তিনি হচ্ছে মিশর জয়লাভ করেন এবং এই উকাবার সময় থেকে মিশরের তোমার ত্রিপলি লিবিয়ার যে অঞ্চল, সেই লিবিয়া অঞ্চল পর্যন্ত, তিউনিসিয়া অঞ্চল পর্যন্ত মূলত দখল হয়। পরবর্তীতে যখন খলিফা আল ওয়ালিদ আসেন, খলিফা আল ওয়ালিদ এই তোমার আ আফ্রিকার যে অঞ্চল, সেই অঞ্চলের জন্য একজন সেনাপতি নিয়োগ করেন মুসা বিন নুসাইরকে। এই মুসা বিন নুসাইর আফ্রিকার যে অঞ্চল, সেই তোমার ভূমধ্যসাগর তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চল দখল করতে, করতে আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত এই মুসলিম সীমান্তকে নিয়ে আসেন। তাইলে তখন কি ভূমধ্যসাগরের তীরবর্তী সকল অঞ্চল, আফ্রিকার সকল অঞ্চল মুসলমানদের অধীনে রয়েছে এবং একদম মরক্কো যেটা হচ্ছে স্পেনের পার্শ্ববর্তী অঞ্চল, সেই অঞ্চল পর্যন্ত ততক্ষণে মুসলমানদের কাছে হস্তগত রয়েছে। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তোমার আ স্পেনের সামাজিক অসন্তোষ। ঠিক আছে? সামাজিক অসন্তোষের ঘটনা অলরেডি তোমাদেরকে বলছি যে কেন সামাজিক অসন্তোষ ছিল, কেন আসলে সার্ফরাই সবকিছু বহন করত, অভিজাতরা শুধুমাত্র হচ্ছে সুবিধা ভোগ করত সেটি। রাজনৈতিক গোলযোগ অবস্থা। আ রাজনৈতিক গোলযোগের যে বিশ্লেষণ সেটি হচ্ছে আ কেন্দ্রীয় কোনো শাসন সেখানে ছিল না। যদি আমরা মানচিত্রতে আরেকটু ফিরে আসি, যদি দেখো এইখানে হচ্ছে কর্ডোভা একটা অঞ্চল, ঠিক আছে? এইখানে হচ্ছে তোমার সিভিয়া একটা অঞ্চল, এইখানে হচ্ছে তোমার মালাগা একটা অঞ্চল, গ্রানাডা একটা অঞ্চল, আলমেরিয়া একটা অঞ্চল, ঠিক আছে? এইখানে হচ্ছে তোমার টলেডো একটা অঞ্চল, ঠিক আছে? সো এরকম বিভিন্ন অঞ্চলে এক এক ধরনের শাসক মানে শাসন ছিল। একদম কেন্দ্রীয় সম্পূর্ণ স্পেন একজন শাসনের অধীনে এমন শাসন ব্যবস্থা তখন ছিল না। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তোমার এই শাসন ব্যবস্থা না থাকার ফলে তোমার এখানে বিভিন্ন সময় বিদ্রোহ দেখা দিত। দ্বিতীয় আরেকটি যেটি সেটি হচ্ছে এই যে বলছি যে হচ্ছে বিভিন্ন সময়ে স্পেন আরো অনেক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে। যেমন হচ্ছে বারবারদের দ্বারা শাসিত হয়েছে। বারবারদের দ্বারা শাসিত হওয়ার পরবর্তীতে এই আইবেরীয় উপদ্বীপের আশেপাশে এবং আইবেরীয় উপদ্বীপেও অনেক বারবাররা বসবাস করত। এবং তারা বিভিন্ন সময়েই স্পেনের শাসন ক্ষমতা দখলের চেষ্টা করে। তো চেষ্টা করলে সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা সেখানে ছিল না। আচ্ছা, রাজা রডারিকের কুকীর্তি। এইটা বলা হয় যে হচ্ছে প্রত্যক্ষ কারণগুলার মাঝে একটা কারণ হচ্ছে রাজা রডারিকের যেই কুকীর্তি, সেই কুকীর্তিটি। এখন রাজা রডারিক আসলে কি কুকীর্তি করছে আরকি? রাজা রডারিক কি কুকীর্তি করছে আসলে? তো রাজা রডারিক এই যে তোমার যেই রাজনৈতিক গোলযোগ, সেই রাজনৈতিক গোলযোগের তখন স্পেনের প্রধান শাসক হচ্ছে রডারিক। তো রডারিকের আগের শাসক ছিল হচ্ছে তোমার ইউটিজা নামে একজন। এই ইউটিজাকে হত্যা করে তোমার রাজা রডারিক ক্ষমতায় আসে। ঠিক আছে? ইউটিজা। সো এখন ইউটিজার একজন জামাতা ছিল, মেয়ের জামাই। সো জামাতার নাম হচ্ছে কাউন্ট জুলিয়ান। কাউন্ট জুলিয়ান। তাইলে কাউন্ট জুলিয়ান তখনও বেঁচে আছে এবং তার কন্যা, সেই কন্যাকে রাজা রডারিকের দরবারে প্রেরণ করা হয়। এটা হচ্ছে তখন স্পেনের গোথিকদের একটা প্রথা ছিল যে অধীনস্থ সকল অভিজাত যেই শ্রেণী রয়েছে, সে অভিজাত শ্রেণীর কন্যাদেরকে রাজদরবারে প্রেরণ করা হইতো তোমার আদব কায়দা এবং হচ্ছে আচার অনুষ্ঠান শিক্ষা গ্রহণের জন্য। এবং কাউন্ট জুলিয়ানের কন্যাকে তোমার রাজা রোডারিকের দরবারে পাঠানো হয়। কিন্তু রাজা রোডারিক এই কাউন্ট জুলিয়ানের কন্যার সাথে শ্লীলতাহানি করার কারণে কাউন্ট জুলিয়ান খুবই মনঃক্ষুণ্ণ হন এবং প্রতিশোধ গ্রহণের জন্য চিন্তাভাবনা করতে থাকেন। এবং তিনি মূলত তোমার মুসা বিন নুসাইরকে আহ্বান জানান যে হচ্ছে স্পেন জয় করার জন্য। ঠিক আছে? এখন স্পেনের আরেকটি অবস্থা যেটি সেটি হচ্ছে সুসংহত সেনাবাহিনীর অনুপস্থিতি। কারণ তখন স্পেনে মূলত হচ্ছে তোমার সুসংহত যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী ছিল না। অনিয়মিত সেনাবাহিনী দিয়েই মূলত হচ্ছে এই রডারিকের যে যেই তোমার হচ্ছে আ গোস বংশ, সেই বংশের শাসনকার্য পরিচালনা করছিল। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে মুসা বিন নুসাইর উত্তর আফ্রিকার গভর্নর,
নিয়োগ এবং এটার যেই ব্যাখ্যা সেটি হতে পারে যে হচ্ছে মুসা বিন নুসাইর অত্যন্ত উচ্চভিলাষী একজন কি ছিলেন? তোমার সেনাপতি ছিলেন এবং তিনি মূলত যেহেতু তার আ তোমার স্পেনের সাথে আফ্রিকা অঞ্চলের বা মরক্কোর একটা তোমার বাণিজ্যিক যোগাযোগ ছিল। বাণিজ্যিক যোগাযোগের সুবিধা কোনটা? ওই অঞ্চল যদি নিজের দখলে থাকে তাহলে বাণিজ্য করতে সুবিধা। সেই বাণিজ্যিক সুবিধার জন্য তিনি মূলত স্পেন আক্রমণে কি উৎসাহী ছিলেন। আরো একটি জিনিস হইতে পারে যেটি হচ্ছে বলা হয় ইসলামের ইতিহাসে যে ইসলাম প্রচারের একটা বড় উদ্দেশ্য থাকে যে হচ্ছে মুসলমানরা নতুন, নতুন জায়গা জয় করে যাতে সেখানে ইসলাম ধর্ম প্রচার করা যায়। সেটা একটা গুরুত্বপূর্ণ দিক মুসা বিন নুসাইরের উত্তর আফ্রিকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, স্পেন বিজয়ের ঘটনাবলী যেটি, সেটি হচ্ছে কাউন্ট জুলিয়ানের যখন আহ্বান করেন তখন মুসা বিন নুসাইর তার একজন বিখ্যাত সেনাপতি তারিক বিন জিয়াদ, সেই তারিক বিন জিয়াদের কাছে মাত্র ১২,০০০ সৈন্য দেন এবং ১২,০০০ সৈন্য দিয়ে কাউন্ট জুলিয়ানের ৪ টি জাহাজ সেই ৪ টি জাহাজে তুলে দেন এবং কাউন্ট জুলিয়ানের ৪ টি জাহাজে তুলে দেওয়ার পরে জাহাজ যখন কর্ডোভার তোমার হচ্ছে স্পেনে অবতরণ করে তখন সেখানে প্রথমত কি হয়? বাহিনীদের সাথে একটা ছোটখাটো যুদ্ধ হয় এবং এই যুদ্ধে তারেক বিন জিয়াদ খুব ইজিলি জয়লাভ করেন। তোমার একটা কিংবদন্তি আছে এইখানে যে হচ্ছে আ তারিক বিন জিয়াদ মূলত হচ্ছে তার যেই জাহাজগুলা সেই জাহাজগুলা ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে তিনি একটা ভাষণ দিছিলেন। সে ভাষণটা হচ্ছে এরকম যে, "সামনে হচ্ছে শত্রু, তোমার পিছনে হচ্ছে সমুদ্র। এখন যুদ্ধ করে জয়লাভ করা ছাড়া তোমার কাছে আর কোনো পথ নাই। সকল মুসলিম সৈন্যগণ এতে হচ্ছে তোমার অনেক বেশি উৎসাহিত হন এবং উৎসাহিত হওয়ার ফলে এই ১২,০০০ সৈন্য নিয়ে বিশাল বাহিনীর বিপক্ষে তারা আসলে জয়লাভ করে। আচ্ছা, এই সৈন্যদের মাঝখানে কোন গোষ্ঠীগুলার তোমার হচ্ছে বা কোন ধরনের সৈন্যদের প্রাধান্য বেশি ছিল? প্রথমত আফ্রিকার যে অঞ্চল, সেই অঞ্চলগুলোতে বারবারদের একটা প্রাধান্য ছিল। ঠিক আছে? বারবার। বারবাররা খুবই দুর্ধর্ষ এবং এই বারবারদের প্রাধান্য এই স আ মোস তারিক বিন জিয়াদের ১২,০০০ সৈন্যের মাঝখানেও ছিল এবং তারা যেহেতু অত্যন্ত যুদ্ধক্ষেত্রে পারদর্শী এবং দুর্ধর্ষ তাদেরকে নিয়ে তারিক বিন জিয়াদ এই যুদ্ধের নেতৃত্ব প্রদান করেন। দেখো ৭১১ খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে ১২,০০০ সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন এবং ওয়ালিদ বেকার একটি জায়গা, সেই ওয়ালিদ বেকারের নিকটবর্তী সারিসে, ঠিক আছে? মুসলিম বাহিনীর সাথে রডারিকের গথিক বাহিনীর সংঘর্ষ হয়। যুদ্ধে রডারিক পরাজিত এবং নিহত হন। রডারিকের তোমার সৈন্য সংখ্যা ছিল ১,০০,০০০ অধিক, ঠিক আছে? বিপরীতে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ১২,০০০ এবং যুদ্ধে জয়লাভ করে সেনাপতি তারেক সেনাবাহিনীকে ৩ ভাগে বিভক্ত করে বিভিন্ন দিকে প্রেরণ করেন এবং একের পর এক নগরী মুসলিমদের হাতে পতিত হয় এবং সর্বশেষ তিনি টলেডো যে রাজধানী, ঠিক আছে? মুসলিম বাহিনী কর্ডোভা দখল করে খ্রিস্টানদের আত্মসমর্পণ করান। তারেক রাজধানী টলেডো আক্রমণ করেন এবং মোটামুটি বিনা বাধায় তিনি টলেডো অধিকার করেন এবং বছর খানেকের মাঝখানেই মুসা বিন নুসাইর ৭১২ খ্রিস্টাব্দে একটি বিশাল বাহিনী নিয়ে স্পেনে আগমন করেন এবং অনধিকৃত যত অঞ্চল রয়েছে সেগুলা কি করেন? অভিযান সম্মিলিত করেন। এবং এখানে একটি দ্বন্দ্ব দেখা যায়। কারণ তারিক বিন জিয়াদ যে বিশাল অঞ্চলটা দখল করেছেন, সেই অঞ্চল দখলের অনুমতি মুসা বিন নুসাইর কর্তৃক ছিল না। সে তো পরবর্তীতে মুসা বিন নুসাইর তারেক জিয়াদকে ওই স্পেন থেকে মানে সরিয়ে অন্যদিকে নিয়ে যান আরকি। তো এটি হচ্ছে এখানে ক্ষমতার একটি দ্বন্দ্ব এখানে দেখা যায়। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে সম্মিলিত বাহিনীর অভিযানে একটি ছোট অঞ্চল ব্যতীত মোটামুটি স্পেনের সমগ্র অঞ্চল মুসলিমদের অধীনে চলে আসে এবং মুসলমানদের বিজয় হয়। আচ্ছা, স্পেনের বিজয়ের ফলাফল, এই ফলাফলটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এই ফলাফল নিয়ে আলোচনা আসে। ফলাফলটি ছোট, ছোট করে ভাগ করে অনেকভাবে বর্ণনা করা যায়। সো তোমাদের ক্ষেত্রে সহজ একটা ট্রিক্স যেটি সেটি হচ্ছে মুসলমানরা যেখানে মানে কোন নতুন বিজয় করছে তোমরা ১ম পত্রের ক্ষেত্রে, সেখানে কয়েকটি ফলাফল তোমরা হচ্ছে তুলে ধরতে পারো। প্রথমত যেটি, সেটি হচ্ছে সামাজিক অবস্থার উন্নতি। ঠিক আছে? সামাজিক অবস্থার উন্নতিটা কেন? মানে সব ক্ষেত্রেই এটা সমান। কারণ যেখানেই মুসলমানরা আক্রমণ করছে না কেন, ওইখানে একটা সামাজিক অসঙ্গতি ছিল। সে অসঙ্গতিটা হইতো হচ্ছে ধর্মের ভিত্তিতে। যে হচ্ছে তোমার এক ধর্ম অন্য ধর্মের মানুষদের উপর অত্যাচার করত কিংবা হচ্ছে
হচ্ছে ধর্মের অভ্যন্তরীণ যে শ্রেণী বিভাগ ছিল, সেই শ্রেণী বিভাগদের মাঝে দ্বন্দ্ব। যেমন দেখো ভারতে হচ্ছে ব্রাহ্ম সমাজরা সবসময় হচ্ছে বৈশ্য শূদ্র এদের উপর অত্যাচার নির্যাতন করত। কিংবা হচ্ছে তোমার এই যে ইউরোপের দিকে অভিজাত শ্রেণী, তারা হচ্ছে সবসময় নিম্ন শ্রেণীর মানুষদের উপর অত্যাচার নির্যাতন করত। এখন ইসলাম ধর্ম যেহেতু সকল মানুষকে সমান চোখে দেখে, সেহেতু এই বিভাগটা তখন নাই হয়ে যায়। তাইলে সামাজিক একটা তোমার কি প্রভাব বা ফলাফল গুড আউটকাম তোমরা সব জায়গায় দেখতে পাবা। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অর্থনৈতিক ফলাফল। অর্থনৈতিক ফলাফলটা কেন গুরুত্বপূর্ণ? কারণ মুসলমানদের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুন্দর। কেন? কারণ মুসলমানরা যেখানে ক্ষমতা লাভ করছে, প্রথমতই ওইখানে কৃষি বা সেচ ব্যবস্থাপনা চালু করছে। দ্বিতীয়ত অযৌক্তিক কর বাদ দিয়ে তোমার হচ্ছে ঊষর নির্ধারণ করছে। তাহলে ঊষর কেমন? ঊষর হচ্ছে তোমার অনেক সময় ৫ ভাগের ১ ভাগ হইতো, ১০ ভাগের ১ ভাগ হইতো, ২০ ভাগের ১ ভাগ হইতো। ঠিক আছে? এরকম করে ওসর মানে তুমি উৎপাদিত ফসলের উপরই তোমাকে কি দিতে হবে? কর দিতে হবে। ব্যাপারটা এমন না তোমার এত টাকা কর নির্ধারণ করা থাকবে ওটা তোমাকে যেভাবে হোক শোধ করতে হবে। তাইলে তুমি যতটুকু উৎপাদন করেছো ওই উৎপাদনের ভিত্তিতে তোমাকে কর প্রদান করতে হবে। ৩ নাম্বার জিনিস সেটি হচ্ছে জিজিয়া কর। নিরাপত্তা ব্যবস্থা। মানে সমাজ জীবনের সবার সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এটির সাথে জিজিয়া কর কেন সম্পর্কিত? কারণ অন্যান্য মানে যখন অন্যরা শাসন করত, তখন অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের উপর মানে অত্যাধিক নির্যাতন, নিপীড়ন চালানো হইতো। মুসলমানরা শুধুমাত্র জিজিয়া কর নেয়ার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা প্রদান করত। তাহলে সেটিও একটি ফলাফল, আউটকাম। এবং সর্বশেষ সেটি হচ্ছে তোমার ইসলাম প্রচার। এটি একটি গুরুত্বপূর্ণ ফলাফল হয় যে হচ্ছে তোমার যেখানে মুসলমানরা গিয়েছে মোটামুটি সব জায়গায় ইসলাম প্রচার প্রসার মানে খুব ভালোভাবেই হচ্ছে বৃদ্ধি পেয়েছে। সেটা একটা দিক। এবং মুসলমানদের শিক্ষা এবং শিল্প সাহিত্য এইটাতে বেশ অবদান থাকতো। যেমন শিক্ষার ক্ষেত্রে তখন যেহেতু মুসলমানরা নিজেরাই শিক্ষাটাকে পুরা পৃথিবীর আলোকিত করছিল। যেমন দেখো আ আব্বাসীয় খেলাফতে তোমরা ইতোমধ্যে পড়ে থাকবা যে হচ্ছে মুসলমানরা বাইতুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে কিভাবে জ্ঞান বিজ্ঞানের এত বিশাল চর্চা করেছেন। তাইলে বাইতুল হিকমার যে প্রতিষ্ঠা, সেই চর্চার পাশাপাশি মুসলমানদের এই জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটানো সব জায়গাতেই সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আরকি। তাইলে দেখো আ মুসলমানদের আ স্পেন বিজয়ের ফলাফল, স্পেন বিজয়ের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বৈষম্যের অবসান হয়। ইউরোপে ভাষা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এক নবযুগের সৃষ্টি হয়। শিল্প, ব্যবসা-বাণিজ্যে উন্নতি সাধন হয়। ঠিক আছে? এটাই। এরপরে আসো আ আব্দুর রহমান আল দাখিল। সো যখন তোমার হচ্ছে মুসলমানরা ১ম বার মুস নু নুস মুসা বিন নুসাইর এটা জয়লাভ করল। তার পরবর্তীতে তোমার হিশাম ছিল। আ আরো ২-৩ জন হচ্ছে আমির ছিল। তোমার গভর্নর ছিল এবং এর পরবর্তীতে উমাইয়া খেলাফতের ৭৫০ সালে পতন ঘটে। পতন ঘটার ফলে তোমরা আব্বাসীয় খেলাফত আর আব্বাসীয় আন্দোলন যখন পড়বা, তখন হয়তো মানে জেনে থাকবা যে হচ্ছে কিভাবে আ উমাইয়াদের প্রতি আব্বাসীয়রা ক্ষমতা লাভ করার পরেই অপাশবিক নির্যাতন শুরু করে এবং এই নির্যাতনের ফলে উমাইয়ারা আসলে সবাই ওই আরব অঞ্চল ত্যাগ করতে শুরু করেন। তো হিশামের একজন প্রপুত্র ছিল এবং হচ্ছে তোমার আ তার নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমান কোন ক্রমে সেখান থেকে মানে বেঁচে যান এবং বেঁচে যেয়ে তিনি আফ্রিকার অঞ্চলে চলে আসেন এবং কয়েকদিন তিনি ১ম এ হচ্ছে আ জেরুজালেমের যে অঞ্চল, সেই অঞ্চলে তোমার কয়েকদিন হচ্ছে আত্মগোপনে ছিলেন। তারপরে সিরিয়াতে আত্মগোপনে করার পরে পরবর্তীতে তিনি আফ্রিকায় চলে আসেন এবং আফ্রিকায় আসার পরে তিনি মোটামুটি হচ্ছে তোমার তার একটা মাতুল গোষ্ঠী মানে হচ্ছে মায়ের যে গোষ্ঠী, সেই মাতুল গোষ্ঠীর একটা সন্ধান পান এবং সেই সন্ধানে তিনি মাতুল গোষ্ঠীতে এসে আশ্রয় লাভ করেন এবং তার মাতুল গোষ্ঠী তাকে অনেক আপন করে নেয় এবং আপন করে নেয়ার পরবর্তীতে তিনি সেখানের যেই মানে তোমার হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, সেই ক্ষমতার দ্বন্দ্বে একটা দিক বেছে নিয়ে ওই দিককে জয়লাভ করায় তিনি আসলে একটা নেতা হয়ে যান এবং নেতা হয়ে যাওয়ার পরবর্তীতে তিনি সেখান থেকে স্পেনে গমন করেন এবং স্পেনে তাকে সবাই সাদরে গ্রহণ করে। কারণ স্পেন যেহেতু উমাইয়া শাসনামলে তোমার প্রতিষ্ঠিত এবং সেখানে উমাইয়া মানুষজন ছিল উমাইয়া গোত্রের,
সে তো তাকে খুব সাদরে গ্রহণ করে নেওয়া হয় এবং একই সাথে তিনি যেহেতু রাজ পরিবারের একজন সন্তান, সেহেতু তাকে ওই মানে উমাইয়া খেলাফত পরিবারের একজন সন্তান, সেহেতু তাকে ওই মর্যাদার আসনটা প্রদান করা হয়। যদি আমরা আসি এখানে ৭৫০ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আস-সাফফা উমাইয়া নিধনে প্রচন্ড অভিযান পরিচালনা করেন। খলিফা হিশামের পুত্র আব্দুর রহমান কোন রকমে রেহাই পেয়েছিলেন। পলায়নকালে তিনি স্বপ্ন দেখতেন একটি উমাইয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করার। মাতুল গোষ্ঠী বনু নাসের গোত্রে আশ্রয় গ্রহণ করে তিনি এই বাসনা পূর্ণ পূর্ণ করতে উদ্গ্রীব হয়ে ওঠেন। আচ্ছা, বনু নাসের যে গোষ্ঠী, এই বনু নাসের গোষ্ঠীটা মূলত ছিল হচ্ছে মরক্কো অঞ্চলে। ঠিক আছে? মরক্কোতে। এখন এই বনু নাসের গোষ্ঠীর যে জায়গা, সেই জায়গায় ২ টা মানে তোমার গোত্রের মাঝখানে দ্বন্দ্ব ছিল। একটা হচ্ছে হিমারীয় আর একটা হচ্ছে মুদারীয়। হিমারীয়, মুদারীয় এটা তোমাদের সাথে ১ম অধ্যায় যখন আলোচনা করা হইছে, প্রাক ইসলামিক আরব, সেই প্রাক ইসলামিক আরবের অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে হিমারীয়, মুদারীয় কারা। এটা হচ্ছে নৃতাত্ত্বিক যে আরব, সেই নৃতাত্ত্বিক আরবদের ২ টা আলাদা, আলাদা গোষ্ঠী হচ্ছে হিমারীয় এবং মুদারীয়। তো ইয়েমেনের যারা তারা হচ্ছে তোমার মুদারীয় এবং হচ্ছে অন্য অঞ্চলে যারা তারা হচ্ছে হিমারীয়। তো এই সময়ে স্পেনে মুদারীয় এবং হিমারীয় গোত্রের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান এবং মুদারীয় প্রতিনিধি ইউসুফের অত্যাচারে হিমারীয়গণ অতিষ্ঠ হয়ে ওঠে। ঠিক আছে? সো তারা মূলত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে হচ্ছে আ কে শাসক হবে সেই বিবেচনায়, যে একবার হিমারীয় থেকে আসবে আরেকবার মুদারীয় থেকে আসবে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মুদারীয় প্রতিনিধি যখন ইউসুফ ক্ষমতায়, তখন ইউসুফ ক্ষমতা ছাড়তে নারাজ এবং পরবর্তীতে হিমারীয়দের কাছে ক্ষমতা প্রদান করতে নারাজ হন এবং এই নিয়ে এই দ্বন্দ্বটা আবার হচ্ছে তোমার বৃদ্ধি পায় এবং তিনি মূলত হিমারীয়দের সমর্থন করেন এবং হিমারীয়দের সমর্থন করে তাদের মা উম একটা শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করেন এবং তৈরি করে ইউসুফকে পরাজিত করেন এবং পরাজিত করার পরে তিনি যখন স্পেনে গমন করেন, স্পেনে সবাই তাকে সাদরে গ্রহণ করে নেয় এবং গ্রহণ করে তাকে আমির হিসাবে সবাই তাকে গ্রহণ করে। তাইলে দেখো ৭৫৬ খ্রিস্টাব্দে আব্দুর রহমান দক্ষিণ স্পেনে অবতরণ করেন এবং বিনা রক্তপাতে এই অঞ্চল অধিকার করতে সক্ষম হন এবং আব্দুর রহমানের অভিযানের খবরে ইউসুফ সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হইলে ২ বাহিনী রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়। ইউসুফ পরাজিত হয়ে টলেডোতে আশ্রয় গ্রহণ করেন এবং আব্দুর রহমান বিজয়ী বেশে রাজধানী কর্ডোভার প্রশাসক নিযুক্ত হন এবং আইবেরীয় উপদ্বীপে পুনরায় তোমার উমাইয়া বংশ প্রতিষ্ঠা হয়। এই প্রশাসক যেটি, সেটিকে বলা হয় হচ্ছে আমির। ঠিক আছে? এইখান থেকে শুরু হয় হচ্ছে আমিরাত শাসন। ঠিক আছে? এই কি শাসন? আমিরাত শাসন। স্পেনে তখনও মুসলিম খেলাফত প্রতিষ্ঠা হয়নি। প্রতিষ্ঠা হয়েছে আমিরাত শাসন। এই আমিরাত শাসন দীর্ঘকাল জুড়ে চলে। পরবর্তীতে একজন শাসক এসে স্পেনে মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করেন। আমিরাত আর খেলাফতের মাঝখানে কিছু পার্থক্য রয়েছে। আমিরাতের অধীনেও তোমার খুতবা এই যে শাসক তার নামে প্রদান করা হবে। কিন্তু খেলাফত যেটি, সেই খেলাফত খলিফা হিসাবে তাকে প্রচার করা হবে না এবং তিনি মুসলিম উম্মার নেতা হিসাবে আবির্ভূত হবেন না। ঠিক আছে? কিন্তু খেলাফতে যিনি খলিফা হন তিনি মুসলিম উম্মার নেতা হন এবং তার পার্শ্ববর্তী যত অঞ্চল রয়েছে সেই অঞ্চলেও তিনি দাবি করেন বা চান যে তার নামে যাতে খুতবা পাঠ করা হোক। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে সেটি হচ্ছে সিংহাসন আরোহণের পর পরাজিত গভর্নর ইউসুফ পুনরায় কর্ডোবা দখলের চেষ্টা করলে আব্দুর রহমান তাকে পরাজিত করেন। বারবার ও ইয়েমেনীগণ সেভিলে বিদ্রোহ ঘোষণা করলে তিনি তাদের শক্ত হাতে দমন করেন এবং আব্বাসীয় খলিফা আল মনসুর ঈর্ষান্বিত হয়ে স্পেন দখলের চেষ্টা করে ব্যর্থ হন এবং আব্দুর রহমানকে কুরাইশদের বাজ পাখি বলে অভিহিত করেন। মানে যেহেতু আব্দুর রহমানের তোমার কৃতিত্বপূর্ণ শক্তি সামর্থ্য সেটি প্রদর্শন যখন আব্বাসীয়রা দেখে, সেটি দেখার পরে আব্বাসীয় খলিফা আবু জাফর, ঠিক আছে? এই কুরাইশদের বাজ পাখি আবু জাফর আল মনসুর কুরাইশদের বাজ পাখি হিসেবে তাকে অভিহিত করেন।
ঠিক আছে? তো তার এখানে ২ টা বিখ্যাত বিদ্রোহ তিনি হচ্ছে দমন করছেন। একটা হচ্ছে তোমার আ রাজধানী সেটি হচ্ছে টলেডোয়। টলেডোয় হচ্ছে তোমার ইউসুফ বিদ্রোহ করার চেষ্টা করে সেটি তিনি দমন করেন। একই সাথে তার সময়কালে সেভিলে যে বিদ্রোহ ঘোষণা হয়, সেই সেভিলের বিদ্রোহ তিনি দমন করেছিলেন। এবং তার কৃতিত্ব আ কয়েকটা কৃতিত্ব রয়েছে। যেমন ১ম এ তিনি একটা নিয়মিত সেনাবাহিনী তৈরি করছেন। কি নিয়মিত সেনাবাহিনী। তিনি নিয়মিত সেনাবাহিনী তৈরি করেন এবং দেখেন আব্দুর রহমান ৩০ বছর শাসনকার্য পরিচালনা করেন। শুধু বিদ্রোহই দমন করেননি, সুষ্ঠু প্রশাসনিক কাঠামো নীতির সৃষ্টি করেন। তার মানে প্রশাসনিক যে বিভিন্ন পদগুলা দরকার ছিল, সেই পদগুলা তিনি তৈরি করেন এবং আমিরুল মুমিনিন উপাধি গ্রহণ করেন এবং নিজ নামে খুতবা পাঠের নির্দেশনা দেন। ঠিক আছে? তার মৃত্যুর পূর্বে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাহজাদা হিশামকে তার উত্তরাধিকারী মনোনয়ন করে যান। পরবর্তীতে যদি আসি ২য় আব্দুর রহমান। তো এইখানে সেটি হচ্ছে তার পরবর্তীতে যিনি ছিল শাহজাদা হিশাম। হিশাম এবং তারপরে ছিল হচ্ছে হিশামের পরবর্তীতে ছিল হচ্ছে হাকাম। ঠিক আছে? এই ২ জন। তো হিশাম, হাকাম এই ২ জনের শাসন ব্যবস্থা খুব বিস্তৃত না বা হচ্ছে খুব বেশি বলার কিছু নাই। তবে হিশাম বেশ কিছু বিদ্রোহ দমন করছিলেন। আ এবং হাকাম একজন রূঢ় শাসক ছিলেন। তিনি আসলে আ ফ ফকিহ যারা বা ইসলামিক জ্ঞান চর্চা যারা করত, তাদের সাথে অনেক অত্যাচার নির্যাতন করেছিলেন এবং অনেককে তিনি হত্যা করেন। এই ২ টি দিক। পরবর্তীতে এই হাকামের পরে ক্ষমতায় আসেন ২য় আব্দুর রহমান। ঠিক আছে? সো এখানে আমরা মূলত হচ্ছে ৩ জন আব্দুর রহমান গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ৩ জন আব্দুর রহমানের নাম পারব। ১ম যিনি তাকে বলা হয় আব্দুর রহমান আদ-দাখিল। আব্দুর রহমান আদ-দাখিল, দাখিল কেন বলা হচ্ছে? কারণ তিনি ১ম বার এসে এখানে উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন, তাই তো? তাইলে আদ-দাখিল শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। যেহেতু তার মাধ্যমে উমাইয়া শাসনে প্রবেশ করে স্পেন, সেজন্য তাকে আব্দুর রহমান আদ-দাখিল বলা হয়। ঠিক আছে? আচ্ছা, ১ম হাকামের মৃত্যুর পর ২য় আব্দুর রহমান সিংহাসন আরোহণ করেন। তিনি ছিলেন শৌর্য-বীর্য পাণ্ডিত্যের অধিকারী। আচ্ছা, ক্ষমতা আরোহণ করে ২য় আব্দুর রহমান ১ম এই খেলাফতের দাবিদার আব্দুল্লাহকে পরাজিত করেন এবং সাম্রাজ্যের অভ্যন্তরীণ নানাবিধ বিদ্রোহ তিনি হচ্ছে দমন করেছিলেন। এবং দেখেন গথিক চার্চের কাউন্ট বয়েল মুসলিম রাজ্য আক্রমণ করলে তাকে পরাজিত করেন এবং এই ২য় আব্দুর রহমান যিনি, তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে উমাইয়া খেলাফতের। কেন? কারণ ১ম আব্দুর রহমান যদিও উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন, কিন্তু ২য় আব্দুর রহমান উমাইয়া খেলাফতকে সুসংহত করেন এবং একই সাথে এই উমাইয়া খেলাফত যাতে ভেঙে না পড়ে সেই অবস্থান উমাইয়া খেলাফতে তৈরি করে যান। সে তৈরি করার পিছনে তার বেশ কিছু অবদান। সেই অবদানগুলোর মাঝে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গথিক চার্চের কাউন্ট বয়েল যখন মুসলমানদের আক্রমণ করে তিনি সেটি দমন করেন এবং পরবর্তীতে আর কখনোই গথিকরা এই মুসলমান সাম্রাজ্য আক্রমণ করতে পারেনি। ঠিক আছে? ২য় একটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের উপর ৪ জন মানুষের ব্যাপক প্রভাব ছিল এবং তাদের দ্বারা তিনি প্রভাবান্বিত ছিলেন। ২য় আব্দুর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবং যেটি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাইলে কি প্রভাব, কাদের প্রভাব ছিল এবং কি ধরনের প্রভাব ছিল? ১ম এই দেখেন প্রভাবশালী ধর্মবেত্তা ইয়াহিয়া বিন ইয়াহিয়া, প্রতিভাধর সঙ্গীতজ্ঞ জিরিয়াব, প্রভাবশালী খোজা নাসের এবং সুলতানা তারুবা। সুলতানা তারুবা ছিল তার স্ত্রী। খোজা নাসের ছিল খানসমাম বা হচ্ছে অভ্যন্তরীণ যে থাকে, প্রধান যে থাকে, মানে প্রাসাদের অভ্যন্তরীণ একজন প্রধান থাকেন। তিনি ছিলেন হচ্ছে খোজা নাসের। আর সঙ্গীতজ্ঞ তো জিরিয়াব আর হচ্ছে ধর্মবেত্তা ইয়াহিয়া বিন ইয়াহিয়া। তিনি হচ্ছে মালিকি মাযহাবের ধর্মবেত্তা ছিলেন। মালিকি মাযহাব। আচ্ছা, ১ম আব্দুর রহমানের সময়কাল থেকে মূলত মালিকি মাযহাবের
চর্চা এখানে শুরু হয় এবং ইয়াহিয়া বিন ইয়াহিয়া মালিকি মাযহাবকে এত জনপ্রিয় করে তোলেন যে এরকম বলা হয় যে তোমার হচ্ছে স্পেনের মুসলমানরা আল বলতো যে হচ্ছে আমরা আল কোরআন এবং মুয়াত্তা ইবনে মালিক ব্যতীত অন্য কোনো গ্রন্থের নাম জানি না। তার মানে তারা ধর্ম বলতে মালিকি মাযহাব এবং আল কোরআনকেই বুঝতো। তাদের ধর্মচর্চায় এই প্রাধান্যতা মালিকি মাযহাবে প্রতিষ্ঠা পায়। ১ম এই সেটি হচ্ছে তোমার ইয়াহিয়া বিন ইয়াহিয়া। ইয়াহিয়া মুসলিম স্পেনে মালিকি মাযহাব প্রবর্তনের মূলে ছিল ইয়াহিয়া ফকিহ ইয়াহিয়া বিন ইয়াহিয়া এবং হিশামের রাজত্বকালে এই মাযহাব রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। ঠিক আছে? হিশামের পরবর্তীতে যখন হাকাম আসে, হাকাম আসলে তিনি মূলত হচ্ছে আ রাজধানী থেকে টলেডোতে পলায়ন করেন। কারণ হাকাম ধর্ম নিয়ে খুব বেশি মানে হচ্ছে তোমার প্রাধান্য প্রদান করত না এবং সেইজন্য তিনি তখনও সেখান থেকে পলায়ন করছিলেন এবং অনেক ফকিহ তখন হচ্ছে হত্যা করা হয় হিশামের পরবর্তীতে হাকামের শাসনামলে। তো পরবর্তীতে যখন ২য় আব্দুর রহমান ক্ষমতায় আসেন, তিনি ধর্ম নিয়ে অত্যন্ত তোমার হচ্ছে সহনশীল একজন মানুষ ছিলেন এবং তিনি ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং সেক্ষেত্রে ইয়াহিয়া বিন ইয়াহিয়া আবার প্রভাবশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে পড়েন এবং ২য় আব্দুর রহমানের শাসনামলে তার প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পায়। নতুন সুলতানের মনের উপর অপ্রতিদ্বন্দ্বী প্রভাব ফেলতে সক্ষম হন এবং মালিকি ধর্মমত স্পেনে একক জনপ্রিয়তা লাভ করে। এর পরবর্তীতে আসি জিরিয়াব। জিরিয়াবের আসল নাম হচ্ছে আবুল হাসান আলী ইবনে নাফি ওরফে জিরিয়াব। তাহলে আবুল হাসান আলী ইবনে নাফি ওরফে জিরিয়াব ছিল বাগদাদে প্রখ্যাত তোমার হচ্ছে সঙ্গীত বিশারদ ইসহাক আল মাউসিলির ছাত্র। ঠিক আছে? তাইলে এই ইসহাক আল মাউসিলির ছাত্র তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠশালী ছিলেন এবং তিনি অল্প দিনে ১০,০০০ গান রচনা করছিলেন। ঠিক আছে? তো জিরিয়াবের কণ্ঠে ২য় আব্দুর রহমান অত্যন্ত কি ছিলেন তোমার হচ্ছে আকর্ষিত ছিলেন এবং এই কারণে এই জিরিয়াব তিনি তোমার হচ্ছে ২য় আব্দুর রহমানের উপর প্রভাব বিস্তার করতে পারেন আরকি। আচ্ছা, এর পরবর্তীতে খোজা নাসের এবং সুলতানা তারিয়া। মুখ হলেও রাজদরবারে খোজা নাসেরের প্রভাব ছিল অসামান্য এবং ২য় আব্দুর রহমানের মতো অসীম ক্ষমতাশীল হয়ে ওঠেন তিনি। আর সুলতানা তারুব ছিলেন রূপসী ও বিদুষী এবং তিনি প্রাসাদ ষড়যন্ত্রে ছিলেন চতুর। সুলতানা তারুব খোজা নাসেরকে দিয়ে ভাবী উত্তরাধিকারী আমিরজাদা মুহাম্মদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেন এবং এই চেষ্টা যখন ২য় আব্দুর রহমান জানতে পারেন, তখন তিনি পরবর্তীতে হচ্ছে খোজা নাসেরকে হত্যা করেন এবং তারুবা যেহেতু স্ত্রী, তিনি তারুবাকে ক্ষমতার দ্বারপ্রান্ত থেকে আস্তে, আস্তে দূরে সরাইতে শুরু করেন এবং এর মাধ্যমে তিনি আসলে একটু হইলেও মানে খোজা নাসের এবং তারুবা থেকে প্রভাবমুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। এর পরবর্তীতে যেই শক্তিশালী শাসক এবং তাকে বলা হচ্ছে তোমার স্পেনের মুসলমানদের শ্রেষ্ঠ শাসক বলা হচ্ছে। এই শ্রেষ্ঠ শাসক হচ্ছে ৩য় আব্দুর রহমান। তো ৩য় আব্দুর রহমানকে কেন আসলে শ্রেষ্ঠ বলা হচ্ছে? তার কয়েকটা কারণ। প্রথমত হচ্ছে তার সময়কালে জ্ঞান-বিজ্ঞান বলি বা হচ্ছে সাহিত্য, শিল্প উৎকর্ষা বলি, সবকিছুতেই স্পেন একটা উন্নত শিখরে পৌঁছায় প্রথমত। দ্বিতীয়ত সেটি হচ্ছে তিনি সমগ্র স্পেনকে সুসংহৃত রেখেছিলেন এবং একই সাথে তিনি মূলত স্পেনের সমগ্র অঞ্চলটাই জয় করেছিলেন এবং ইভেন ফ্রান্সের কিছু অঞ্চল পর্যন্ত জয় করেছিলেন। আ যদিও এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সেটি হচ্ছে আ ৩য় আব্দুর রহমান যেই জয়যাত্রা শুরু করেছিলেন, তিনি যদি একটা যুদ্ধে ফ্রান্সের কাছে না হারতেন, তাহলে হয়তো সমগ্র ইউরোপই মুসলমানদের অধীনে চলে আসতো। সো এর পরবর্তীতে আ সো ৩য় আব্দুর রহমান এত গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন। এখন ৩য় আব্দুর রহমান ৯১২ খ্রিস্টাব্দে আমির আব্দুল্লাহর পর তিনি সিংহাসন আরোহণ করেন এবং স্পেনকে সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছায় দেন। ঠিক আছে? তিনি আব্দুল্লাহর অনুপযোগী নীতি পরিহার করে বিদ্রোহীদের প্রতি কঠোর নীতি অবলম্বন করেন। এখন ২য় আব্দুর রহমানের পথে পরে যখন আব্দুল্লাহ আসে তখন একজন ব্যক্তি
স্পেনে মোটামুটি ক্ষমতাশীল হয়ে ওঠে এবং কিছু অঞ্চল সে দখলও করে নেয়। তার নাম হচ্ছে ওমর বিন হাফসুন। ঠিক আছে? এই ওমর বিন হাফসুন তিনি মোটামুটি আলমেরিয়া সহ কিছু অঞ্চল এইদিকে দখল করে নেন এবং পরবর্তীতে যখন আব্দুর রহমান তার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সৈন্য মানে সংগ্রহ করেন, ঠিক তখনই ওমর বিন হাফসুন তার কাছে আত্মসমর্পণ করেন এবং নতি স্বীকার করেন এবং এই যে অভ্যন্তরীণ গোলযোগ, এই গোলযোগ দমন করে হৃতরাজ্য পুনরুদ্ধারে মনোনিবেশ করেন তিনি। আশেপাশের যত অঞ্চল তার হচ্ছে অধিকৃত হয়ে গিয়েছিল, সেই রাজ্যগুলোকে তিনি আবার পুনরুদ্ধার করেন। ঠিক আছে? খেলাফত প্রতিষ্ঠা। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আ ৯২৯ কি ২৮ সাল। ঠিক আছে? এই সালটাতে আমরা পরবর্তীতে একটু সিওর হয়ে নেব। এই সালটাতে তিনি আনুষ্ঠানিকভাবে খেলাফত ঘোষণা করেন। ঠিক আছে? এবং তিনি প্রথম স্পেনের উমাইয়া খলিফা। দেখেন, এর আগে পর্যন্ত যারা ছিল সবাই আমির হিসাবে ছিল এবং তারা আমিরুল মুমিনিন উপাধি গ্রহণ করেছিল। কিন্তু কেউ নিজেকে খলিফা দাবি করেন নাই বা খেলাফত প্রতিষ্ঠা করেন নাই। সবার প্রথম স্পেনে মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করেন ৩য় আব্দুর রহমান। ঠিক আছে? তিনি ৮ম আমির ছিলেন এবং স্পেনে খেলাফত প্রতিষ্ঠা করে খলিফা উপাধি গ্রহণ করেন এবং মক্কা ও মদিনা ছিল ফাতিমি শাসক আল মুইজের দখলে। বাগদাদের খেলাফত ছিল আব্বাসীয়রা। ঠিক আছে? এবং এই সময়ে তিনি আব্দুর রহমান মনে করেন বাগদাদের ক্ষমতাহীন খলিফার প্রতি সম্মান প্রদর্শন করা নিরর্থক। তার মানে এর আগ পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে না কেন, সবাই স্পেনের তোমার আব্বাসীয় খেলাফতের খলিফার প্রতি সমর্থন প্রদর্শন করেছেন। কিন্তু শুধুমাত্র ৩য় আব্দুর রহমান তিনি আব্বাসীয় খেলাফতের প্রতি সমর্থন প্রদান না করে নিজেই নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেন। এবং এর পরবর্তীতে তার বেশ কিছু কৃতিত্ব রয়েছে এবং কৃতিত্বগুলা থেকে অনেক সময় প্রশ্ন আসে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটি হচ্ছে তিনি সুসংগঠিত সেনাবাহিনী এবং নৌবাহিনী গঠন করছেন। ঠিক আছে? এবং তার সাথে ইউরোপীয় প্রখ্যাত রাষ্ট্রপ্রধানগণ বন্ধুত্ব স্থাপন করেন, যেটি হচ্ছে তার বৈদেশিক নীতির মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবং তৃতীয় আব্দুর রহমানের সময় জ্ঞান বিজ্ঞান স্থাপত্য শিল্পের উদার পৃষ্ঠপোষক ছিলেন এবং তার সময়কালে বিখ্যাত স্থাপত্য আল জাহরা প্রাসাদ তিনি হচ্ছে তৈরি করেন। এটা হচ্ছে তার স্ত্রী জাহরা। সেই জাহারা হচ্ছে তার স্ত্রী। সেই স্ত্রীর জন্য তিনি মোটামুটি ৫০ লাখ দিরহাম খরচ করে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এবং তিনি যে শুধুমাত্র এই প্রাসাদটি নির্মাণ করেছেন ব্যাপারটা এমন না। তিনি আরো অনেক কিছু তৈরি করেন। যেমন তার সময়ে প্রায় ১০০ র বেশি হচ্ছে ইবাদতখানা ছিল, মসজিদ ছিল। প্রায় হচ্ছে ১২০০ র মতো হচ্ছে মানে বাড়ি ছিল। ঠিক আছে? প্রাসাদ ছিল প্রায় ৫০ প্লাস। এরপরে হচ্ছে তোমার ১৩০-৪০ এর মতো হচ্ছে হাম্মামখানা ছিল। এগুলো মানে অসংখ্য তিনি স্থাপত্য নির্মাণ করেছেন। এবং একই সাথে তিনি শিল্প এবং বাণিজ্য এটির দিকেও অত্যন্ত গুরুত্ব প্রদান করেন এবং তার সময়কালে মূলত হচ্ছে আফ্রিকার অঞ্চল এবং হচ্ছে ভূমধ্যসাগর জুড়ে এবং সমগ্র ইউরোপের সাথে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে তার কৃষি ব্যবস্থায় সেচ ব্যবস্থার প্রবর্তন এবং খাল খনন করা। তিনি তোমার হচ্ছে স্পেনের বিভিন্ন অঞ্চলে তিনি মানে কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য খাল খনন করেছিলেন এবং হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় সেচ ব্যবস্থার প্রচলন করেন। এবং তার ৩৯ বছরের শাসনে মৃতপ্রায় স্পেন একদম সমৃদ্ধশালী হয়ে ওঠে। এর পরবর্তীতে ২য় হাকাম যিনি আসেন, সো ৩য় আব্দুর রহমানের পরে ক্ষমতায় আসেন ২য় হাকাম এবং বলা যায় যে হচ্ছে স্পেনের মুসলিম শাসনেই তিনি সর্বশেষ একজন শক্তিশালী শাসক। তারপরে আর ওইভাবে শক্তিশালী শাসক আর কেউ ছিলেন না। সো ৩য় আব্দুর রহমানের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র হাকাম ৯৬১ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন এবং ২য় হাকামের আমলে মুসলমানগণ জ্ঞান বিজ্ঞানের চর্চা স্বর্ণ শিখরে তোমার হচ্ছে চলে আসে এবং কর্ডোভা নগরে তখন হচ্ছে পরিণত হয় একটি জ্ঞানের প্রদীপাগারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আমরা আব্বাসীয়দের সময়কালে বাগদাদে কি দেখছি? বাইতুল হিকমা দেখছি।
ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যখন মিশরীয় ব্যবস্থা দেখি, মিশরের আলেকজান্ডার খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে তোমার হচ্ছে আ আল আজহার যেই বিশ্ববিদ্যালয়, সেই আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং আল আজহারে জ্ঞান চর্চা হচ্ছে শুরু হয় এবং একই সাথে এই তোমার স্পেনের কর্ডোভা নগরীও বাইতুল হিকমার মতো হয়তো অত শ্রেষ্ঠ ছিল না। কিন্তু বাইতুল হিকমার কাছাকাছি সমপরিমাণ শ্রেষ্ঠত্ব কর্ডোভা ইসলামিক জ্ঞান চর্চা কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। ঠিক আছে? তো এটি একটি গুরুত্বপূর্ণ দিক এবং এখানে কর্ডোভার যে অঞ্চল, কর্ডোভাকে বলা হয় হচ্ছে ইউরোপের বাতিঘর। কর্ডোভা এটি বলা হয় ইউরোপের বাতিঘর। এটা বলার মেইন ২ টা কারণ। একটা হচ্ছে এখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা। দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এখানে অত্যন্ত লাইট আলোকসজ্জা থাকতো। মানে তোমার পুরো শহরটিকে আলোকিত করে রাখা হইতো যে রাত আর দিনের মাঝে খুব বেশি পার্থক্য করা যেত না। সো যেমন একজন ঐতিহাসিক এই ব্যাপারটি নিয়ে যেটি বলেছেন সেটি হচ্ছে কর্ডোভায় এই হাকামের সময়কালে যে পরিমাণ আলো কর্ডোভায় রাতের আঁধারে জ্বলতো, পরবর্তী ৮০০ বছরেও ইংল্যান্ডে এই সমপরিমাণ আলো জ্বলেনি। তার মানে তখনই কর্ডোভাকে অত্যন্ত মানে সজ্জল এবং হচ্ছে তোমার সুসংগঠিত করে তৈরি করা হয়েছিল। দেখো তিনি তার বিখ্যাত পাঠাগারের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে দুষ্প্রাপ্য মূল্য গ্রন্থরাজি সংগ্রহ করেছিলেন। সাহিত্য বিজ্ঞান ভালোবাসতেন, জ্ঞানীদের বদান্যতা প্রদর্শন করতেন। তার মৃত্যুতে স্পেনে উমাইয়া বংশের গৌরবের অবসান হয় এবং আস্তে আস্তে স্পেন পতনের দিকে চলে আসতে শুরু করে। আচ্ছা, স্পেনের মুসলমানদেরকে কি বলা হইতো? মূলত স্পেনের মুসলমানদের যখন পতন হয় তখন তাদেরকে মুর্স বলা হইতো। কি বলা হইতো? MOORS, মুরস। ঠিক আছে? এবং এর পরবর্তীতে হাকামের পরবর্তীতে স্পেন মূলত ক্ষুদ্র, ক্ষুদ্র কিছু বংশ দ্বারা, যেটাকে বলে হচ্ছে পিটি ডাইনেস্টি, এই ক্ষুদ্র, ক্ষুদ্র বংশ দ্বারা শাসন হইতে শুরু করে এবং একটা সময় যেয়ে স্পেনের মুসলমানদের পতন হয়। এবং সেই পতনের ইতিহাসের দিকে যদি আমরা আসি, স্পেনের মুসলমানদের পতন। সো স্পেনে মুসলমানদের শাসনের সর্বশেষ অধ্যায় হলো সুরক্ষিত গ্রানাডা দুর্গ, যেটি সর্বশেষ সময় পর্যন্ত মুসলমানদের কাছে টিকে ছিল এবং মুসলিম রাজত্বের শেষ সূর্য অস্তমিত হয় বনু নাসের সুলতানদের আমলে। ঠিক আছে? তাইলে তখন হচ্ছে বনু নাসর গোত্র, সেই বনু নাসর গোত্র ক্ষমতায় ছিল এবং নাসের গোত্রের পরবর্তীতে আর মুসলমানরা কি করতে পারে নাই, ক্ষমতা ধরে রাখতে পারেনি। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকে আরাগন ক্যাস্টাইল রাজ্য সংঘবদ্ধ হয়ে মুসলিম আধিপত্যের অবসানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই সময় গ্রানাডা সুলতান আলী আবু আল হাসান এর বিরুদ্ধে তার পুত্র মোহাম্মদ আবু আবদুল্লাহ বোয়াদ্দিল অস্ত্র ধারণ করে এবং সিংহাসন দখল করে। ঠিক আছে? তার মানে মুসলমানদের যেই নিজস্ব ক্ষমতাদ্বন্দ্ব, সেই বোয়াবদিলের ক্ষমতাদ্বন্দ্বের পরবর্তীতে যে মুসলমানরা আর আসলে উঠে দাঁড়াইতে পারে নাই। এবং ঘটনাবলী যদি আসি, সেই ঘটনাবলী সেটি হচ্ছে কাস্টাইলের একটি শহর দখল করতে গিয়ে বোয়াবদিল হচ্ছে বন্দী হয় এবং সিংহাসনে আসেন কৃতজ্ঞ দ্বাদশ মোহাম্মদ। এবং বোয়াবদিল যখন কাস্টাইল বাহিনীর সাহায্য নিয়ে তার বিরুদ্ধে অভিযান করে, গ্রানাডা দখল করে, ফলে শুরু হয় গৃহযুদ্ধ। এই যে মুসলমানদের মাঝে নিজেদের গৃহযুদ্ধ এবং বোয়াবদিলের বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে খ্রিস্টানরা একে একে মুসলিম অঞ্চল দখল করতে সক্ষম হয়। দ্বাদশ মোহাম্মদ আত্মসমর্পণে বাধ্য হন। মানে বোয়াবদিলের হাত ধরে মুসলমানদের মূলত হচ্ছে পতনটা ঘটে। এর পরবর্তীতে চূড়ান্ত পতন সেটি হচ্ছে তোমার ১৮৮৯ সালে ফার্ডিনান্ড ও ইজাবেল বোয়াবদিলকে গ্রানাডা হস্তান্তরের দাবি করেন এবং অমান্য করলে গ্রানাডা শহর অবরোধ করেন এবং মোটামুটি ৩ বছর গ্রানাডা শহর অবরোধ ছিল। অবশেষ শর্তারোপের মাধ্যমে ১৪৯২ খ্রিস্টাব্দে খ্রিস্টান নৃপতিদের নিকট হস্তান্তর করা হয় গ্রানাডা। এবং গ্রানাডা হস্তান্তর করার পরবর্তী ২০০ বছর পর্যন্ত স্পেনে মুসলিম নিধন কার্যক্রম চলতে থাকে এবং স্পেনে মুসলমানদের সংখ্যা যে খুব বেশি ব্যাপারটা এমন না। তার অন্যতম কারণ হচ্ছে অন্যান্য রিজিয়ন থেকে স্পেনে মুসলমানের সংখ্যা কম।
এর সবচেয়ে প্রধান কারণ যেটি, সেটি হচ্ছে স্পেনে প্রচন্ড পরিমাণে মুসলমানদেরকে হত্যা করা হইছে এবং যেখানে পাওয়া গেছে সেখানে হত্যা করা হইছে। মুসলমানরা যেখানে শাসনকার্য পরিচালনা করেছে, ওই সকল অঞ্চলে আমরা দেখি মুসলিম আধিক্যতা রয়েছে কিংবা হচ্ছে এট লিস্ট মুসলমানদের উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যা সেখানে দেখতে পাওয়া যায়। শুধুমাত্র স্পেনে পাওয়া যায় না। তার অন্যতম কারণ হচ্ছে এটি যে মুসলমানদেরকে হত্যাযজ্ঞের মাধ্যমে যাওয়া লাগছে এবং তাদেরকে হত্যার শিকার হইতে হইছে স্পেনে যারা ছিল এবং পরবর্তীতে তারা সেখান থেকে মূলত আফ্রিকার অঞ্চলগুলাতে ফিরে আসে এবং এই অঞ্চলে এসে বসবাস করতে শুরু করে এবং কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ করে খ্রিস্টানরা এবং মুসলমানদের ভাগ্যে নেমে আসে করুণ এবং মর্মস্পর্শী বিপর্যয়। আচ্ছা, এই পতন। এরপরে আসো হচ্ছে আমরা বহুনির্বাচনী প্রশ্নের একটু অনুশীলন করি। যেটি কত খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা হয়? দেখো, উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা হইছে ৯২৯ খ্রিস্টাব্দে। ঠিক আছে? সো এর আগে কিন্তু ৫৫৬ এটি কিন্তু খেলাফত না, এটি হচ্ছে আমিরাত প্রতিষ্ঠা। ঠিক আছে? আর ৯০৮ সালে হচ্ছে তোমার তৃতীয় আব্দুর রহমান ক্ষমতা দখল করেন। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে তোমার খেলাফত প্রতিষ্ঠা করেন ৯২৯ সালে। এরপরে যদি আসি মুসলিম আমলে স্পেন কি নামে পরিচিত ছিল? মুসলিম আমলে স্পেন ছিল আন্দালুসিয়া নামে পরিচিত। দ্বিতীয় আব্দুর রহমানের শাসনামলে স্পেনে কোন ধর্মমত জনপ্রিয়তা লাভ করে? তাইলে হচ্ছে মালিকি ধর্মমত জনপ্রিয়তা লাভ করে। তৃতীয় আব্দুর রহমানের স্ত্রীর নাম স্মরণীয় করে রাখতে কি নির্মাণ করেন? আল জাহরা প্রাসাদ নির্মাণ করছিলেন। এরপরে আসো, কত সালে মুসলিম স্পেনে শেষ শক্তির আধার গ্রানাডার পতন হয়? গ্রানাডার পতন হয় ২ জানুয়ারি ১৯৯২ সালে। ঠিক আছে? আচ্ছা, কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? দেখো, এখানে জ্ঞান বিজ্ঞান ইউরোপকে আলোকিত করেছিল বলে এবং শহরটি আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল বলে কর্ডোবাকে ইউরোপের বাতিঘর বলা হয়। আচ্ছা, আব্দুর রহমান আর দাখিলকে কুরাইশদের বাজ পাখি বলে অভিহিত করেন কে? আল মনসুর। এখানে অবশ্য আল মনসুর বাদে আবু জাফরও লেখা থাকতে পারে। কারণ আল মনসুরের পুরো নাম আবু জাফর আল মনসুর। আসেন এবং সৃজনশীল প্রশ্ন একটু দেখি। প্রথমেই দেখেন যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি তার আমলা আলম খান লোদির পুত্র দেলোয়ার খান লোদিকে অপমান করলে আলম খান পুত্রের অপমানের প্রতিশোধ গ্রহণ করার জন্য কাবুলের বাদশাহ বাবরকে দিল্লি আক্রমণের আমন্ত্রণ জানান। ঠিক আছে? আরবরা কত সালে সিন্ধু জয় করেন? আরবরা সিন্ধু জয় করেন ৭১২। ঠিক আছে? আর স্পেন জয় করেন ৭১১। কাকে এবং কেন আরব আলেকজান্ডার বলা হয়? উকাবা বিন নাফিকে মূলত হচ্ছে আরব আলেকজান্ডার বলা হয়। এটি হচ্ছে তোমার অধ্যায় ৩ এর ইতিহাস। সেখান থেকে একটু মনে রাখতে হবে। উকাবা বিন নাফির মূলত হচ্ছে আফ্রিকার বৃহৎ একটি অঞ্চল দখল করছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে। পরবর্তীতে মুয়াবিয়ার সময়কালে এই তোমার হচ্ছে রাজ্য লাভ আরো বিস্তার লাভ করে। সেইজন্য উকাবা বিন নাফিকে আরবদের আলেকজান্ডার বলা হয়। আচ্ছা, উদ্দীপকের ঘটনার সাথে স্পেনের উমাইয়া যুগের কোন ঘটনার মিল পাওয়া যায়? তাইলে অবশ্যই যে স্পেনের আব্দুর রহমান যে হচ্ছে তোমার আব্দুর রহমান আর দাখিলের ঘটনার মিল পাওয়া যায়। যে তোমার কাউন্ট জুলিয়ান আব্দুর রহমান আর দাখিলকে কি করেন? ক্ষমতার স্পেন আক্রমণের জন্য আহ্বান করেন এবং এর ফলাফল লিখো। ফলাফলগুলা ওই যে যেটি তোমাদেরকে বলেছি আর্থ-সামাজিক অবস্থা, তারপর হচ্ছে মানুষের জীবনযাত্রা, কৃষি ব্যবস্থার উন্নয়ন, ইসলাম প্রচার। ঠিক আছে? এগুলো হচ্ছে এটার ফলাফল। আচ্ছা, আরেকটি সৃজনশীলে যদি আমরা আসি, সেটি হচ্ছে পিতামহের মৃত্যুর পর আব্দুর রহিম মাত্র ১২ বছর বয়সে সিংহাসন আরোহণ করে রাজ্যের সেচ প্রকল্প ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করেন। ফলে সাম্রাজ্যের কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্পের যথেষ্ট উন্নতি ঘটে। তার সময়ে কমপক্ষে রাজ্যের ১০০০ জাহাজ, শুধু রাজধানীতে ১৩০০ তাঁত শিল্প কারখানা ছিল। তিনি বিভিন্ন দেশের সৈন্যদের সমন্বয়ে একটি বিশাল ও শক্তিশালী সৈন্যবাহিনী গড়ে তোলেন। আচ্ছা, স্পেন বিজয়ী মুসলিম সেনাবাহিনীর সেনাপতির নাম কি? সেনাপতির নাম তারিক বিন জিয়াদ। আচ্ছা, কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন? তাইলে কর্ডোভার যে জ্ঞান চর্চা কেন্দ্র, সেই জ্ঞান চর্চা কেন্দ্র নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে? যার জন্য ইউরোপের বাতিঘর বলা হয়। দেখো, স্পেনের উমাইয়া যুগে কোন খলিফার ইঙ্গিত পাওয়া যায়? ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে খলিফা
তৃতীয় আব্দুর রহমান। ঠিক আছে? তাইলে খলিফা তৃতীয় আব্দুর রহমান এর সাথে সম্পর্ক পাওয়া যায় এবং তৃতীয় আব্দুর রহমানের সাথে কেন সম্পর্ক পাওয়া যায়? কারণ দেখো তৃতীয় আব্দুর রহমান তোমার ব্যবসা-বাণিজ্য উন্নত করছে এবং রাস্তাঘাট তৈরি করছে, প্রচুর রাস্তাঘাট তৈরি করছে এবং তিনি ১ম হচ্ছে ফ্রান্সের সাথে সরাসরি রাস্তা তৈরি করছেন। আ এবং একই সাথে যেই শহরগুলা রয়েছে, সেই শহরগুলার মাঝখানে রাস্তা তৈরি করছিলেন তিনি। এবং সেটার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য অত্যন্ত বৃদ্ধি পায় এবং একই সাথে তিনি তোমার যেই বন্দরগুলা ছিল, সেই বন্দরগুলা অত্যন্ত উন্নত করেন। বন্দর উন্নত করার মাধ্যমে তার ব্যবসা-বাণিজ্য সেখান থেকে বৃদ্ধি পায় এবং সবচেয়ে বড় যেটি সেটি হচ্ছে তার সময়ে তোমার হচ্ছে সেনাবাহিনী খুবই সুসংগঠিত একটা সেনাবাহিনী তৈরি হয়। যেমন তার হচ্ছে ১২,০০০ দেহরক্ষী ছিল। তার নিয়মিত সেনাবাহিনীর সংখ্যা ছিল হচ্ছে ১.৫ লাখ মতো। আ তো ১.৫ লাখ নিয়মিত সেনাবাহিনী আর হচ্ছে ১২,০০০ তোমার হচ্ছে দেহরক্ষী ছিল। সো এই ধরনের জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ তার সেনাবাহিনীকে একটা স্ট্রাকচার এর মাঝখানে নিয়ে আসা। সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায়ন করো। কৃষিতে যে কৃতিত্ব সেটি হচ্ছে তিনি সেচ ব্যবস্থা অনেক বড় করছিলেন আরকি। তিনি মানে প্রচুর সেচ ব্যবস্থায় কাজ করেন। আর যোগাযোগ ব্যবস্থা এই যে শিল্পের উন্নতির সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকে সংযুক্ত করতে হবে। একই সাথে তার সময়ে তোমার হচ্ছে সকল যেহেতু হচ্ছে ওই যে কূটনৈতিক সম্পর্কটাও তোমরা এখানে নিয়ে আসতে পারো। যেহেতু হচ্ছে সকল রাজাদের সাথে মানে অন্যান্য দেশের রাজারা তার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন, সেহেতু তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক কিভাবে এটার সাথে কানেক্টেড করে হচ্ছে বৃদ্ধি পায় এবং একই সাথে তিনি যেহেতু অনেকগুলা বন্দরগুলাকে সংস্কার করেছিলেন বা হচ্ছে তার জাহাজের সংখ্যাধিক্যতা বৃদ্ধি করেছিলেন, সেহেতু তার বাণিজ্যিক কার্যক্রমও অনেক বৃদ্ধি পেয়েছিল। সো এটি ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।